সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য 2015 সাল পর্যন্ত বিভিন্ন বোর্ডের সৃজনশীল প্রশ্ন এবং সমাধান আলোচনা করছি। জীববিজ্ঞান প্রথম পত্র, প্রথম অধ্যায়। উদ্দীপক 1, কোষপ্রাচীর ও কোষঝিল্লি। উদ্দীপক 2, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট ও গলজি বডি। উদ্দীপক 3, নিউক্লিয়াস ও ক্রোমোজোম। উদ্দীপক 4, ডিএনএ ও আরএনএ। এবং উদ্দীপক 5, ডিএনএ ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন। এর মধ্যে উদ্দীপক 1 আলোচনা করছি, বাকি উদ্দীপকগুলো পরবর্তীতে আলোচনা করা হবে। উদ্দীপক 1, কোষপ্রাচীর ও কোষঝিল্লি। প্রথম পত্র প্রথম অধ্যায় থেকে যে 5টি উদ্দীপক হয়, এই 5টি উদ্দীপকের মধ্যে প্রথম উদ্দীপক হলো কোষপ্রাচীর ও কোষঝিল্লিকে নিয়ে। কোষঝিল্লি ও কোষপ্রাচীরকে নিয়ে কখনো কথায় উদ্দীপক হয়, কখনো চিত্র দিয়ে উদ্দীপক হয়। আমরা বিভিন্নভাবে উদ্দীপকগুলো দেখব। এই উদ্দীপকগুলোর মধ্য থেকে যে কোনো একটি অথবা এগুলো সমন্বয়ে একটি উদ্দীপক বোর্ডে হবে। 1, প্রোটোপ্লাজমকে আবৃত করে সূক্ষ্ম, পাতলা ও স্থিতিস্থাপক পর্দা থাকে। এই পর্দাটির বাইরে শক্ত, পুরু ও মৃত আবরণী থাকে। এখানে সূক্ষ্ম, পাতলা ও স্থিতিস্থাপক পর্দা কোষঝিল্লিকে নির্দেশ করেছে। শক্ত, পুরু ও মৃত আবরণী কোষপ্রাচীরকে নির্দেশ করেছে। 2, উদ্ভিদ কোষে 2টি আবরণী থাকে, একটি বায়োমেমব্রেন এবং অপরটি সীমানা নির্দেশক নামে পরিচিত। বায়োমেমব্রেন হলো কোষঝিল্লি। কোষঝিল্লি উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে থাকে, তাই তাকে বায়োমেমব্রেন বলে। সীমানা নির্দেশক হলো কোষপ্রাচীর। কোষপ্রাচীর কোষের সীমানা নির্দেশ করে। 3, উদ্ভিদ ও প্রাণী উভয় কোষ একটি পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে, তবে উদ্ভিদ কোষে আরো একটি শক্ত আবরণী থাকে। পাতলা আবরণীটি কোষ ঝিল্লিকে নির্দেশ করেছে, শক্ত আবরণীটি কোষ প্রাচীরকে নির্দেশ করেছে। 4, উদ্ভিদ কোষ 2টি আবরণী দ্বারা আবৃত থাকে, একটি জীবিত এবং অপরটি মৃত। জীবিত আবরণীটি কোষ ঝিল্লিকে নির্দেশ করেছে, মৃত আবরণীটি কোষ প্রাচীরকে নির্দেশ করেছে। কথায় উদ্দীপকও থাকতে পারে, আবার এরূপ চিত্রেও উদ্দীপক থাকতে পারে। চিত্রে 2টি অংশ দেখা যায়, একটি এ আর একটি বি। এটি ভিতরে, এটি কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। বি হলো বাইরে, এটি কোষ প্রাচীর নির্দেশ করছে। এখন উদ্দীপক থেকে সৃজনশীল প্রশ্ন দেখে নিই। সৃজনশীল প্রশ্নাবলী। 2015 সাল এবং তার আগেও বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে তা এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু বোর্ডের ক্ষেত্রে একটু মিলে গিয়েছে। যেমন ঢাকা বোর্ড
ডিবি, আবার দিনাজপুর বোর্ডও ডিবি লেখা হয়েছে। চিটাগাং বোর্ড সিবি, আবার কুমিল্লা বোর্ডও সিবি লেখা হয়েছে। জায়গার অভাবে কোনো কোনো বোর্ডে সাল উল্লেখ করা সম্ভব হয়নি। 1 গ 3 মার্কের যে প্রশ্নটি থাকে কম্প্রিহেন্সিভ প্রশ্ন। কম্প্রিহেন্সিভ হলো 1, উদ্দীপকের প্রথম আবরণীটির গুরুত্ব লেখো। উদ্দীপকের প্রথম আবরণীটি হলো কোষঝিল্লি। এখানে কোষঝিল্লির গুরুত্ব বর্ণনা করতে বলা হয়েছে। 2, উদ্দীপকের দ্বিতীয় আবরণীটির গুরুত্ব লেখো। উদ্দীপকের দ্বিতীয় আবরণীটি হলো কোষ প্রাচীর। এখানে কোষ প্রাচীরের গুরুত্ব আলোচনা করব আমরা। 3, উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় আবরণীর মধ্যে পার্থক্য লেখো। প্রথম আবরণীটি কোষঝিল্লি, দ্বিতীয় আবরণীটি কোষ প্রাচীর। কোষঝিল্লি ও কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য আমরা আলোচনা করব এখন। হায়ার থিঙ্কিং অ্যাবিলিটি বা উচ্চতর দক্ষতার প্রশ্ন হলো 1, উদ্দীপকের প্রথম আবরণীটির গঠন বর্ণনা করো। প্রথম আবরণীটি কোষঝিল্লি, এর গঠন বর্ণনা করব। 2, উদ্দীপকের দ্বিতীয় আবরণীটির ভৌত গঠন আলোচনা করো। উদ্দীপকের দ্বিতীয় আবরণীটি কোষ প্রাচীর, এর ভৌত গঠন আমরা আলোচনা করব। 3, উদ্দীপকের দ্বিতীয় আবরণটির সূক্ষ্ম গঠন আলোচনা করো। দ্বিতীয় আবরণটি কোষ প্রাচীর, কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন আমরা আলোচনা করব। 4, উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় আবরণীর মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করো। প্রথম আবরণীটি কোষঝিল্লি, দ্বিতীয় আবরণীটি কোষ প্রাচীর। কোষঝিল্লি ও কোষ প্রাচীরের মধ্যে ভিন্নতা, বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করব। এখন করব। প্রথম প্রশ্ন কম্প্রিহেন্সিভ। 1, উদ্দীপকের প্রথম আবরণীটির গুরুত্ব লেখো। উদ্দীপকে উল্লেখিত প্রথম আবরণীটি হলো কোষঝিল্লি। কোষঝিল্লির গুরুত্ব আলোচনা করা হলো। পরীক্ষার হলে পরীক্ষার খাতায় ঠিক এইভাবে লিখতে হবে। প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই অংশটুকু আলোচনা করব, তারপর এগুলো চিত্র সহ ব্যাখ্যা করব, তাহলে ভালো বোঝা যাবে। 1, আকৃতি দান। প্রতিটি কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে কোষঝিল্লি। 2, সজীব অংশকে রক্ষা। সজীব প্রোটোপ্লাজমকে আবৃত করে রাখে, ফলে বিভিন্ন ধরনের আঘাত থেকে রক্ষা করে। 3, খাদ্য গ্রহণ। কোষঝিল্লি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া এবং পিনোসাইটোসিস প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে। যখন চিত্র সহ ব্যাখ্যা করব তখন ভালো বোঝা যাবে। 4, অঙ্গাণু সৃষ্টি। কোষঝিল্লি প্রয়োজনীয় অঙ্গাণু সৃষ্টি করে। এর মধ্যে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়ার মেমব্রেন ইত্যাদি উল্লেখযোগ্য। 5, রাসায়নিক দূত হিসেবে নিউরোট্রান্সমিটার, হরমোন রাসায়নিক উপায়ে তথ্য সংগ্রহ করে। রাসায়নিক ক্ষরণ। কোষঝিল্লি এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। শারীরবৃত্তীয় কাজ। কোষঝিল্লি শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে। 8, উদ্দীপনা পরিবহন। কোষঝিল্লি এক কোষ হতে অন্য কোষে স্নায়ু উদ্দীপনা পরিবহন করে। 9, পরিবহন। কোষঝিল্লি প্রয়োজনীয় পদার্থ বাহির হতে ভিতরে প্রবেশ করায়। 10, অবিস্রবণীয় প্রতিবন্ধক। কোষের বাহিরে ও অন্তঃমাধ্যমে
প্রতিবন্ধক হিসেবে কাজ করে কোষ ঝিল্লি। 11 আণবিক সচলতা। কোষ ঝিল্লি কোষের আণবিক সচলতা নিয়ন্ত্রণ করে। 12 শক্তি উৎপাদন। কোষ ঝিল্লি ভাঁজ হয়ে মেসোজোম সৃষ্টি করে, মেসোজোম শক্তি উৎপন্ন করে। 1 থেকে 12 পর্যন্ত এই পয়েন্টগুলো পরীক্ষার খাতায় লিখবে। এই পয়েন্টগুলো এখন চিত্রসহ ব্যাখ্যা করছি, তাহলে ভালো মতো বুঝতে পারবে। 1 আকৃতি দান। কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন প্রতিটি কোষকে নির্দিষ্ট আকৃতি দান করে। এই যে সুন্দর নির্দিষ্ট আকৃতি দান করেছে। 2 সজীব অংশকে রক্ষা। কোষ ঝিল্লি প্রোটোপ্লাজমকে আবৃত করে রাখে এবং বাইরের তাপ, চাপ ও আঘাত থেকে রক্ষা করে। এটি কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন ইহা প্রোটোপ্লাজমকে আবৃত করে রেখেছে, ফলে বাইরের তাপ, চাপ ও আঘাত থেকে রক্ষা পায়। 3 খাদ্য গ্রহণ। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন খাদ্য এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল খাদ্য গ্রহণ করে। কোষ ঝিল্লি এই যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন খাদ্য গ্রহণ করছে এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল খাদ্য গ্রহণ করছে। এটি কোষ ঝিল্লি, এটিও কোষ ঝিল্লি। 4 অঙ্গাণু সৃষ্টি। কোষের অতি প্রয়োজনীয় কয়েকটি অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলজি বডি, নিউক্লিয়ার মেমব্রেন প্রভৃতি সৃষ্টিতে সহায়তা করে। গলজি বডি এটি মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলজি বডি, নিউক্লিয়ার মেমব্রেন এগুলা সৃষ্টিতে সাহায্য করে কোষ ঝিল্লি। 5 রাসায়নিক দূত হিসেবে। কোষ ঝিল্লি রাসায়নিক দূত হিসেবে কাজ করে। ইহা কোষের বাহির থেকে নিউরোট্রান্সমিটার, হরমোন প্রভৃতির সাহায্যে রাসায়নিক উপায়ে তথ্য সংগ্রহ করে। 6 রাসায়নিক ক্ষরণ। কোষ ঝিল্লি কোষের জন্য এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। এই যে কোষ ঝিল্লি কোষের জন্য এনজাইম এবং অ্যান্টিজেন ক্ষরণ করছে। 7 শারীরবৃত্তীয় কাজ। প্লাজমা মেমব্রেন জীবদেহে শ্বসন এবং অন্যান্য শারীরবৃত্তীয় কাজ করে। শারীরবৃত্তীয় কাজগুলোর মধ্যে শ্বসন, প্রচ্ছেদন, অভিস্রবণ, ব্যাপন ইত্যাদি বোঝায়। এই কাজগুলোতে অংশগ্রহণ করে বা সাহায্য করে কোষ ঝিল্লি। 8 উদ্দীপনা পরিবহন। কোষ ঝিল্লি কোষের বাহির হতে ভিতরে এবং এক কোষ হতে অন্য কোষে স্নায়ু উদ্দীপনা পরিবহন করে। এটা কোষ ঝিল্লি। ইহাই কোষের বাইরে থেকে ভিতরে উদ্দীপনা পরিবহন করে, আবার কোষের ভিতরে এক কোষ থেকে অন্য কোষে উদ্দীপনা পরিবহন। 9 পরিবহন। অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, আয়ন প্রভৃতি কোষের বাহির হতে ভিতরে প্রবেশ করে। আবার কোষে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদি কোষের ভিতর হতে বাইরে বেরিয়ে যায়। এই ভিতরে প্রবেশ করানো আর বাইরে বের করে দেওয়ার কাজটি করে কোষ ঝিল্লি। 10 অভিস্রবণীয় প্রতিবন্ধক। কোষের বহি ও অন্তঃমাধ্যমের মধ্যে প্রতিবন্ধক হিসেবে কাজ করে এই কোষ ঝিল্লি। এই যে কোষ ঝিল্লি কোষের বাইরের মাধ্যমে এবং অন্তঃমাধ্যমে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। 11 আণবিক সচলতা নিয়ন্ত্রণ।
কোষঝিল্লি কোষের আণবিক সচলতা নিয়ন্ত্রণ করে। 12 শক্তি উৎপাদন। ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি ভাঁজ হয়ে মেসোজোম সৃষ্টি করে। মেসোজোম শ্বসন ঘটায় এবং শক্তি উৎপন্ন হয়। এটি ব্যাকটেরিয়ার এই কোষ ঝিল্লি ভাঁজ হয়ে মেসোজোম গঠন করেছে। মেসোজোমে শ্বসন ঘটে এবং শক্তি উৎপন্ন হয়। কোষ ঝিল্লির গুরুত্ব শেষ হলো। এবার আমরা দ্বিতীয় প্রশ্ন আলোচনা করব। দ্বিতীয় প্রশ্ন হলো, উদ্দীপকের দ্বিতীয় আবরণীটির গুরুত্ব লেখো। উদ্দীপকের দ্বিতীয় আবরণটি কোষ প্রাচীর। উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় আবরণটি হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীরের গুরুত্ব উল্লেখ করা হলো। পরীক্ষার খাতায় যেভাবে লিখতে হবে, প্রথমে সেই অংশটুকু এখানে উল্লেখ করা হয়েছে। এরপর এটা আমরা চিত্রসহ ব্যাখ্যা করব। গুরুত্ব হলো: 1. কোষের সজীব অংশকে রক্ষা করে। 2. কোষের নির্দিষ্ট আকৃতি দান করে। 3. কোষ প্রাচীর কোষের দৃঢ়তা প্রদান করে। 4. কোষ প্রাচীর কোষের যান্ত্রিক শক্তি প্রদান করে। 5. কোষ প্রাচীর পানি, খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে। 6. কোষ প্রাচীর পানি ও খনিজ লবণ পরিশোষণ করে। 7. কোষছেদন ঘটায়। 8. রোগ প্রতিরোধ করে। 9. কাগজ ও বস্তু শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হয়। 10. উদ্ভিদ দেহে কঙ্কাল গঠনের কাজ করে। 11. প্লাজমোডেজমাটা আন্তঃকোষীয় যোগাযোগ রক্ষা করে। এই কোষ প্রাচীরের গুরুত্বগুলো চিত্রসহ ব্যাখ্যা করি, তাহলে বুঝতে পারবে। 1. কোষের সজীব অংশকে রক্ষা করে। এটি কোষ প্রাচীর। কোষ প্রাচীর কোষের এই সকল সজীব অংশকে রক্ষা করে। 2. কোষের নির্দিষ্ট আকৃতি দান করে। এটি কোষ প্রাচীর। কোষ প্রাচীর কোষের নির্দিষ্ট আকৃতি দান করেছে। কোষ প্রাচীর না থাকলে নির্দিষ্ট আকৃতি হয় না। 3. কোষের দৃঢ়তা প্রদান। এই কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করেছে। 4. কোষের যান্ত্রিক শক্তি প্রদান। এটা কোষ প্রাচীর। কোষ প্রাচীর কোষকে যান্ত্রিক শক্তি প্রদান করে। উদ্ভিদকেও যান্ত্রিক শক্তি প্রদান করেছে। 5. পানি, খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে। কোষ প্রাচীর মাটি থেকে পানি ও খনিজ লবণ পরিবহন করে এবং পাতা থেকে খাদ্য পরিবহন করে। 6. পানি ও খনিজ লবণ পরিশোষণ। কোষ প্রাচীর মাটি থেকে পানি ও খনিজ লবণ পরিশোষণ করে। এই যে কোষের বাইরে থেকে পানি কোষের ভিতরে প্রবেশ করলো, এটাকেই বলা হয় পরিশোষণ। 7. প্রচ্ছেদন। কোষ প্রাচীরের উপরে কিউটিকেলের আবরণী থাকে, এই কারণে প্রচ্ছেদন ঘটে না। কিন্তু কখনো কখনো এই কিউটিকেলের আবরণী ফেটে যায় এবং ফাটলের মধ্য দিয়ে পানি বাষ্প আকারে বেরিয়ে আসে। একে কিউটিকুলার প্রচ্ছেদন বলে, অর্থাৎ কোষ প্রাচীরের মধ্য দিয়ে প্রচ্ছেদন ঘটে। 8. রোগ প্রতিরোধ। কোষ প্রাচীর কোষকে আবৃত করে রাখে। কোষ প্রাচীর শক্ত হয়, পুরু হয়, মৃত হয়। তাই বাইরে থেকে যে কোনো ধরনের জীবাণু এসে কোষ প্রাচীরের উপরে অবস্থান করে এবং কোষ প্রাচীর ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারে না। ফলে উদ্ভিদ রোগ প্রতিরোধী হয়। 9. কাগজ ও বস্তু শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হয়। কোষ প্রাচীরে প্রচুর পরিমাণে সেলুলোজ এবং হেমিসেলুলোজ থাকে। এই সেলুলোজ ও হেমিসেলুলোজ
কাগজ তৈরিতে, সুতা তৈরিতে ব্যবহার হয়। এই কারণে কাগজ শিল্পে এবং বস্তু শিল্পে এর চাহিদা রয়েছে। 10. উদ্ভিদ দেহে কঙ্কাল গঠনের কাজ করে। এটা কোষপ্রাচীর উদ্ভিদ দেহে কঙ্কাল গঠন করছে। 11. প্লাজমোডেজমাটা আন্তঃকোষীয় যোগাযোগ রক্ষা করে। পাশাপাশি দুটি কোষের মাঝখানে এই ফাঁকা স্থানে প্লাজমোডেজমাটা থাকে। প্লাজমোডেজমাটার মাধ্যমেই পাশাপাশি অবস্থিত দুটি কোষ আন্তঃকোষীয় যোগাযোগ রক্ষা করে। কোষপ্রাচীরের গুরুত্ব শেষ হলো। দ্বিতীয় প্রশ্ন শেষ হলো। আমরা তৃতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় আবরণীর মধ্যে পার্থক্য লেখো। উদ্দীপকে উল্লেখিত প্রথম আবরণীটি হলো কোষঝিল্লি এবং দ্বিতীয় আবরণীটি হলো কোষপ্রাচীর। কোষঝিল্লি ও কোষপ্রাচীরের মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো। কোষপ্রাচীর, কোষঝিল্লি। 1. কোষপ্রাচীর উদ্ভিদ কোষে থাকে। কোষঝিল্লি উদ্ভিদ ও প্রাণী কোষে থাকে। কোষপ্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। এজন্য কোষপ্রাচীর হলো উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। আর কোষঝিল্লি উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে থাকে। এই কারণেই কোষঝিল্লিকে বায়োমেমব্রেন বলা হয়। 2. কোষপ্রাচীর মৃত, কোষপ্রাচীর মরা। এই কারণে কোষপ্রাচীরে কোনো ধরনের বিপাক ক্রিয়া ঘটে না। কোষঝিল্লি জীবিত, কোষঝিল্লি জীবিত, তাই সেখানে বিভিন্ন ধরনের বিপাক ক্রিয়া ঘটে। 3. কোষপ্রাচীর ভেদ্য, কোষঝিল্লি অর্ধভেদ্য। কোষপ্রাচীর ভেদ্য অর্থাৎ কোষপ্রাচীরের ভিতর দিয়ে দাবক এবং দ্রব্য উভয়ই চলাচল করতে পারে। কোষঝিল্লি অর্ধভেদ্য, এর ভিতর দিয়ে দাবক চলাচল করতে পারে কিন্তু দ্রব্য চলাচল করতে পারে না। 4. কোষপ্রাচীর শক্ত ও পুরু, কোষঝিল্লি নরম ও নমনীয়। কোষপ্রাচীর অনেকটা পুরু তাই শক্ত হয়, কোষঝিল্লি খুব পাতলা তাই নরম হয়। 5. কোষঝিল্লি দৃঢ়তা প্রদান করে, কোষপ্রাচীর দৃঢ়তা প্রদান করে। কোষঝিল্লি কোষের শ্বসন ক্ষমতা বৃদ্ধি করে। কোষঝিল্লি শক্ত তাই কোষকে দৃঢ়তা প্রদান করে, আর কোষঝিল্লি পাতলা, ইহা কোষের শ্বসন ক্ষমতা বা শ্বসন তল বৃদ্ধি করে। 6. কোষপ্রাচীর সেলুলোজ, পেকটিন, লিগনিন দ্বারা গঠিত। কোষঝিল্লি প্রোটিন ও লিপিড দ্বারা বা লিপোপ্রোটিন দ্বারা গঠিত। 7. কোষপ্রাচীর কোষঝিল্লিকে আবৃত করে রাখে। কোষঝিল্লি প্রোটোপ্লাজমকে আবৃত করে রাখে। তাহলে কোষপ্রাচীর থাকে সবচেয়ে বাইরে, কোষপ্রাচীরের ভিতরে থাকে কোষঝিল্লি, আর কোষঝিল্লির ভিতরে থাকে প্রোটোপ্লাজম। কম্প্রিহেনশন প্রশ্ন 3টি শেষ হলো। এখন উচ্চতর দক্ষতা বা হায়ার থিঙ্কিং অ্যাবিলিটি। হায়ার থিঙ্কিং অ্যাবিলিটির প্রথম প্রশ্ন হলো, উদ্দীপকের প্রথম আবরণীটির গঠন বর্ণনা করো। উদ্দীপকে উল্লেখিত প্রথম আবরণীটি হলো কোষঝিল্লি। কোষঝিল্লির গঠন সম্পর্কে ফ্লুইড মোজাইক মডেল বর্ণনা করা হলো। 1972 সালে বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন কোষঝিল্লির গঠন সম্পর্কে সর্বজন স্বীকৃত যে মডেল বর্ণনা করেন তাকে ফ্লুইড মোজাইক মডেল বলে। লিপিড স্তরে প্রোটিন অণুগুলো সমুদ্রে ভাসমান হিমশৈলী এর সাথে তুলনা করা হয়েছে।
কোষঝিল্লিতে লিপিড অণু থাকে আর প্রোটিন থাকে। সমুদ্রের পানিতে বরফ যেমন ভাসমান অবস্থায় থাকে, কোষঝিল্লির লিপিডের ভিতরে প্রোটিনগুলো তেমনি ভাসমান আছে বলে মনে হয়। এই জন্য ফ্লুইড মোজাইক মডেলকে হিমশৈল মডেল বা আইসবার্গ মডেল বলা হয়। হিমশৈল মডেল, আইসবার্গ মডেল বা ফ্লুইড মোজাইক মডেল বর্ণনা করছি। কোষ ঝিল্লি 4টি রাসায়নিক উপাদান দ্বারা গঠিত। 1 ফসফোলিপিড, 2 প্রোটিন, 3 গ্লাইকোক্যালিক্স এবং 4 কোলেস্টেরল। 1 ফসফোলিপিড এইভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে। যা লিখতে হবে সব এখানে লেখা হয়েছে, খুব সহজভাবে লেখা হয়েছে। কোষ ঝিল্লিতে 5 ধরনের ফসফোলিপিড থাকে: লেসিথিন, সেফালিন, গ্লাইকোলিপিড, গ্লাইকোফসফোটাইড ও ফসফোটাইডিক অ্যাসিড। ফসফোলিপিড 2টি স্তরে সজ্জিত থাকে। প্রতিটি লিপিড অণুর 2টি অংশ থাকে, মাথা ও লেজ। বাইরের দিকের বড় অংশকে মস্তক বলে। ইহা পোলার, পানিগাহী বা হাইড্রোফিলিক। মস্তকের সাথে সূক্ষ্ম তন্তুর মতো যে 2টি অংশ থাকে তাকে লেজ বলে। ইহা ফ্যাটি অ্যাসিড দ্বারা গঠিত। লেজ হলো নন পোলার এবং পানি বিদ্বেষী বা হাইড্রোফোবিক। মস্তক ও লেজের মাঝখানে গ্লিসারল থাকে। লিপিড অণুগুলো সর্বদা সচল থাকে, কাঁপে এবং পরস্পরের সাথে ঠোকাঠুকি করে লাফিয়ে চলে। এ ধরনের চলনকে ফ্লিপ ফ্লুপ মুভমেন্ট বলে। ফ্লিপ ফ্লুপ চলনের কারণে স্তর দুটির মধ্যে স্থান পরিবর্তন হয়, তখন ঝিল্লিকে তরল পদার্থের মতো মনে হয়। এই অংশটুকু পরীক্ষার খাতায় লিখতে হবে। এটি অবশ্যই চিত্র সহ এখন ব্যাখ্যাও করব, তাহলে খুব সহজে বুঝতে পারবে। প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই অংশটুকুই উল্লেখ করছি। 2 প্রোটিন পরীক্ষার খাতায় ঠিক এইভাবেই লিখতে হবে। প্লাজমা মেমব্রেনে 3 ধরনের প্রোটিন থাকে: 1 প্রান্তীয় প্রোটিন, 2 অন্তর্নিহিত প্রোটিন, 3 আন্তঃঝিল্লি প্রোটিন। এটা পরে চিত্র সহ ব্যাখ্যা করব, এখন শুধু এগুলো উল্লেখ করছি। যে প্রোটিন লিপিড স্তরের প্রান্তে অবস্থান করে তাকে প্রান্তীয় প্রোটিন বলে। ইহা দেখতে গোলাকার, ইহা এনজাইম প্রকৃতির। 2 অন্তর্নিহিত প্রোটিন। যে প্রোটিন লিপিড স্তরের ভিতরে অন্তর্নিহিত অবস্থায় থাকে তাকে অন্তর্নিহিত প্রোটিন বলে। ইহা দেখতে গোলাকার, ইহা বাহক হিসেবে কাজ করে এবং প্রয়োজনীয় পদার্থের আদান প্রদান ঘটায়। 3 আন্তঃঝিল্লি প্রোটিন। যে প্রোটিন লিপিড স্তরের এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে তাকে আন্তঃঝিল্লি প্রোটিন বলে। ইহা সবচেয়ে বড় প্রোটিন। ইহা এটিপি থেকে শক্তি নিয়ে নিজের গঠনের পরিবর্তন ঘটায়, ফলে এর মধ্যে একটি ছিদ্র সৃষ্টি হয়। এই ছিদ্রের মধ্য দিয়ে প্রয়োজনীয় পদার্থ চলাচল করে। পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটুকুই উপস্থাপন করছি। এরপরে এটা চিত্র সহ ব্যাখ্যা করব। এইটুকু মুখস্থ করতে পারলেই হবে। চিত্র ব্যাখ্যা করে বোঝা যাবে, কিন্তু কেউ যদি অংশটুকু নাও দেখে তবু সমস্যা নেই, শুধু উত্তরটুকু মুখস্থ করলেই হবে। এরপরে 3 গ্লাইকোক্যালিক্স। এইভাবে পরীক্ষার হলে লিখতে হবে এইটুকু। কোষ ঝিল্লির বাইরের দিকে কার্বোহাইড্রেট চেইন থাকে। কার্বোহাইড্রেট চেইন লিপিডের সাথে যুক্ত হয়ে গ্লাইকোলিপিড এবং প্রোটিনের সাথে যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন গঠন করে। গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিডকে একত্রে গ্লাইকোক্যালিক্স বলে। ইহা কোষের চিহ্নিত কারক
হিসেবে কাজ করে। ইহা প্রয়োজনীয় পদার্থের যাতায়াত সহায়তা করে। 4. কোলেস্টেরল। ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে কোলেস্টেরল থাকে। ইহা অনিয়মিতভাবে বিন্যস্ত থাকে। কোলেস্টেরল প্রাণী কোষে বেশি এবং উদ্ভিদ কোষে কম থাকে। ইহা 2 ধরনের হয়, তবে 3 ধরনের হয়। এখানে 2 ধরনের বলা হয়েছে, লো ডেনসিটি লিপোপ্রোটিন এবং হাই ডেনসিটি লিপোপ্রোটিন। 1 থেকে 4 পর্যন্ত এই বর্ণনা পরীক্ষার খাতায় লিখতে হবে। এখন এই বর্ণনাগুলো চিত্র সহ ব্যাখ্যা করছি, যাতে খুব সহজে বুঝতে পারো এবং দীর্ঘদিন মনে থাকে। 1. ফসফোলিপিড। কোষ ঝিল্লিতে 5 ধরনের ফসফোলিপিড থাকে: লেসিথিন, সেফালিন, গ্লাইকোলিপিড, গ্লাইকোফসফোটাইড ও ফসফোটাইডিক অ্যাসিড। ফসফোলিপিড 2টি স্তরে সজ্জিত থাকে। এই একটি স্তর এবং নিচে আরো একটি স্তর, 2টি স্তরে সজ্জিত থাকে। প্রতিটি স্তরে অসংখ্য প্রোটিন লিপিড অণু থাকে। প্রতিটি লিপিড অণুর 2টি অংশ থাকে, মাথা ও লেজ। এটি মাথা, এটি লেজ। বাইরের দিকের বড় অংশকে মস্তক বলে। এটি বাইরের দিকে, একে বলা হয় মস্তক। ইহা পোলার ও পানিগাহী বা হাইড্রোফিলিক। এরা বাইরের দিকে থাকে তাই পোলার। ইহা পানি গ্রহণ করে তাই পানিগাহী। এই অংশটি মস্তক আর এই অংশটি হলো লেজ। মস্তকের সাথে সূক্ষ্ম তন্তুর মতো যে 2টি অংশ থাকে তাকে লেজ বলে। এই যে মস্তকের সাথে সূক্ষ্ম তন্তুর মতো 2টি অংশ আছে, এই 2টি অংশকে বলা হয় লেজ। ইহা ফ্যাটি অ্যাসিড দ্বারা গঠিত। লেজ ফ্যাটি অ্যাসিড দ্বারা গঠিত। লেজ হলো নন পোলার, ভিতরে থাকে, ভিতরের দিকে থাকে তাই নন পোলার, এবং পানি বিদ্বেষী অর্থাৎ পানি ত্যাগ করে, একে বলা হাইড্রোফোবিক। মস্তক ও লেজের মাঝখানে গ্লিসারল থাকে। এটা মস্তক, এটা লেজ, এর মাঝখানে এই অংশটি হলো গ্লিসারল। লিপিড অণুগুলো সর্বদা সচল থাকে, কাঁপে এবং পরস্পরের সাথে ঠোকাঠুকি করে লাফিয়ে চলে। এ ধরনের চলনকে ফিলিপ ফ্লুপ মুভমেন্ট বলে। লিপিড অণুগুলোর এই চলনকে বলা হয় ফিলিপ ফ্লুপ মুভমেন্ট। ফিলিপ ফ্লুপ চলনের কারণে স্তর 2টির মধ্যে স্থান পরিবর্তন হয়। তখন কোষ ঝিল্লিকে তরল পদার্থের মতো মনে হয়। এই যে ফিলিপ ফ্লুপ মুভমেন্টের কারণে স্তর 2টির মধ্যে স্থান পরিবর্তন হচ্ছে, এখন ঠিক এটাকে তরল পদার্থের মতো মনে হয়। এই যে এখন তরল পদার্থের মতো মনে হচ্ছে। ফসফোলিপিড বর্ণনা শেষ করলাম। এখন প্রোটিন বর্ণনা করছি। কোষঝিল্লির প্রোটিন, কোষঝিল্লিতে 3 ধরনের প্রোটিন থাকে: প্রান্তীয় প্রোটিন, অন্তর্নিহিত প্রোটিন এবং আন্তঃঝিল্লি প্রোটিন। 1. প্রান্তীয় প্রোটিন। যে প্রোটিন লিপিড স্তরের প্রান্তে থাকে তাকে প্রান্তীয় প্রোটিন বলে। ইহা দেখতে গোলাকার, ইহা এনজাইম প্রকৃতির। এটি প্রান্তীয় প্রোটিন, লিপিড স্তরের প্রান্তে অবস্থান করছে, দেখতে গোলাকার। 2. অন্তর্নিহিত প্রোটিন। এটি অন্তর্নিহিত প্রোটিন। যে প্রোটিন লিপিড স্তরের ভিতরে অন্তর্নিহিত অবস্থায় থাকে তাকে অন্তর্নিহিত প্রোটিন বলে। ইহা দেখতে ডিম্বাকার, ইহা বাহক হিসেবে কাজ করে এবং প্রয়োজনীয় পদার্থের আদান প্রদান ঘটায়। এটি অন্তর্নিহিত প্রোটিন। ইহা লিপিড স্তরের ভিতরে অন্তর্নিহিত অবস্থায় থাকে, দেখতে ডিম্বাকার। 3.
আন্তঃঝিল্লি প্রোটিন। আন্ত অর্থ এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। যে প্রোটিন লিপিড স্তরের এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে তাকে আন্তঃঝিল্লি প্রোটিন বলে। 3 ধরনের প্রোটিনের মধ্যে ইহা সবচেয়ে বড় প্রোটিন। এটি আন্তঃঝিল্লি প্রোটিন, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত আছে। 3 ধরনের প্রোটিনের মধ্যে ইহা সবচেয়ে বড় প্রোটিন। ইহা এটিপি থেকে শক্তি নিয়ে নিজের গঠনের পরিবর্তন ঘটায়, ফলে এর ভিতর দিয়ে একটি ছিদ্র সৃষ্টি হয়। এই ছিদ্রের মধ্য দিয়ে প্রয়োজনীয় পদার্থ চলাচল করে। আন্তঃঝিল্লি প্রোটিন এটিপি থেকে শক্তি নিয়ে নিজের গঠনের পরিবর্তন ঘটালে এর ভিতরে একটি ছিদ্র তৈরি হয়। এই যে একটি ছিদ্র তৈরি হয়েছে, এই ছিদ্রের মধ্য দিয়ে প্রয়োজনীয় পদার্থ চলাচল করে। প্রোটিনের বর্ণনা শেষ হলো। এখন 3 নম্বর আলোচনা, গ্লাইকোক্যালিক্স। কোষঝিল্লির গ্লাইকোক্যালিক্স। কোষঝিল্লির বাইরের দিকে কার্বোহাইড্রেট চেইন থাকে। এই যে কার্বোহাইড্রেট চেইনগুলো প্রোটিনের সাথে যুক্ত হয়ে গঠন করে গ্লাইকোপ্রোটিন এবং লিপিডের সাথে যুক্ত হয়ে গঠন করে গ্লাইকোলিপিড। এই গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিডকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্সও প্রয়োজনীয় পদার্থের আদান প্রদানে সাহায্য করে। 4. কোলেস্টেরল। ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে কোলেস্টেরল থাকে। কোলেস্টেরল অনিয়মিতভাবে সজ্জিত থাকে। ইহা প্রাণী কোষে বেশি থাকে, তবে উদ্ভিদ কোষে কম থাকে। এখানে হাই ডেনসিটি, লো ডেনসিটি লিপোপ্রোটিন থাকে, আবার হাই ডেনসিটি লিপোপ্রোটিনও থাকে। কোষ ঝিল্লির গঠন শেষ হলো। দ্বিতীয় প্রশ্ন, উচ্চতর দক্ষতার দ্বিতীয় প্রশ্ন, উদ্দীপকের দ্বিতীয় আবরণীটির ভৌত গঠন আলোচনা করো। উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় আবরণটি হলো কোষপ্রাচীর। কোষপ্রাচীরের ভৌত গঠন বর্ণনা করা হলো। কোষপ্রাচীরে 3টি অংশ থাকে। 1. মধ্যপর্দা, 2. প্রাথমিক প্রাচীর, 3. সেকেন্ডারি প্রাচীর। পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটি প্রথম উল্লেখ করছি, তারপর চিত্রসহ ব্যাখ্যা করব যাতে খুব সহজে বুঝতে পারো। 1. মধ্যপর্দা। পাশাপাশি অবস্থিত দুটি কোষ যে সিমেন্ট জাতীয় পর্দা দ্বারা যুক্ত থাকে তাকে মধ্যপর্দা বলে। ইহা অখণ্ড এবং এক স্তর বিশিষ্ট। মাঝে মাঝে মধ্যপর্দার উপর প্রাথমিক প্রাচীর গঠিত হয় না, ফলে সরু গর্ত সৃষ্টি হয়। এ গর্তকে কূপ বা পিট বলে। মুখোমুখি অবস্থিত দুটি কূপকে পিট পেয়ার বা কূপ জোড় বলে। পিট পেয়ারের মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলে। পিট পেয়ারের যে মধ্যপর্দা থাকে তাকে বলা হয় পিট মেমব্রেন। পিট মেমব্রেনে অতি সূক্ষ্ম ছিদ্র থাকে। এই ছিদ্রের মধ্য দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র সূত্রক থাকে। এই সূত্রকগুলোকে প্লাজমোডেসমাটা বলে। মধ্যপর্দায় অধিক পরিমাণে পেকটিক অ্যাসিড থাকে। এতে পেকটিন এবং পোটোপেকটিনও থাকে। 2. প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দার উপরে প্রথম যে স্তর সৃষ্টি হয় তাকে প্রাথমিক প্রাচীর বলে। ইহা পাতলা, খণ্ডিত এবং এক স্তর বিশিষ্ট। এর পুরুত্ব 1 থেকে 3 মাইক্রন। ইহা সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, পেকটিন, লিগনিন
প্রভৃতি দ্বারা গঠিত। 3. সেকেন্ডারি প্রাচীর। প্রাথমিক প্রাচীরের উপরে যে স্তর সৃষ্টি হয় তাকে সেকেন্ডারি প্রাচীর বলে। ইহা 3 স্তর বিশিষ্ট, খণ্ডিত এবং 5 থেকে 10 মাইক্রন পুরু। কূপ অঞ্চলে সেকেন্ডারি প্রাচীর গঠিত হয় না। ইহা সেলুলস, হেমিসেলুলস, লিগনিন, সুবেরিন, কিউটিন, মোম, ট্যানিন, ক্যালসিয়াম অক্সালেট, সিলিকা, অজৈব লবণ প্রভৃতি দ্বারা গঠিত। যেসব কোষে বিপাক ক্রিয়া বেশি ঘটে সেসব কোষে সেকেন্ডারি প্রাচীর থাকে না। শুধুমাত্র স্থায়ী কোষ, টাকিট, ভেসেল, ফাইবার প্রভৃতিতে সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর গঠিত হয়। ইহা পানি ও গ্যাসের জন্য অভেদ্য। ইহা কোষের আকৃতি দান করে এবং সজীব অংশকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এখন কোষ প্রাচীরের বর্ণনা চিত্রসহ ব্যাখ্যা করি, তাহলে খুব সহজে বুঝতে পারবে। মধ্যপর্দা, এটি একটি কোষ, এটি একটি কোষ, পাশাপাশি অবস্থিত দুটি কোষ একটি পর্দা দ্বারা যুক্ত আছে। পর্দাটি সিমেন্টের মতো কাজ করে, একে বলা হয় সিমেন্ট জাতীয় পর্দা। বলছে পাশাপাশি অবস্থিত দুটি কোষ যে সিমেন্ট জাতীয় পর্দা দ্বারা যুক্ত থাকে তাকে মধ্যপর্দা বলে। ইহা অখণ্ড এবং এক স্তর বিশিষ্ট। হ্যাঁ, কোনো খণ্ড নাই এবং কোনো স্তরও নাই। মধ্যপর্দার উপরে প্রাথমিক প্রাচীর গঠিত হয়, তবে সব স্থানেই প্রাথমিক প্রাচীর গঠিত হয় না। মধ্যপর্দার উপরে যে স্থানে প্রাথমিক প্রাচীর গঠিত হয় না সেখানে সরু গর্ত সৃষ্টি হয়। এই যে সরু গর্ত সৃষ্টি হয়েছে, এই সরু গর্তকে কূপ বা পিট বলে। আর মুখোমুখি অবস্থিত এই দুটি কূপকে একসাথে কূপ জোড় বা পিট পেয়ার বলে। এই যে একটি কূপ, একটি কূপ, এই দুটিকে একসাথে বলা হয় কূপ জোড় বা পিট পেয়ার। পিট পেয়ার অঞ্চলের এই মধ্যপর্দাকে বলা হয় পিট মেমব্রেন। পিট মেমব্রেনে অতি সূক্ষ্ম ছিদ্র থাকে, এই যে সূক্ষ্ম ছিদ্র থাকে, এই ছিদ্রের মধ্য দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র সূত্রক থাকে, এই সূত্রগুলোকে প্লাজমোডেসমাটা। এটা হলো পিট মেমব্রেন। পিট অঞ্চলের এই মধ্যপর্দাকে বলা হয় পিট মেমব্রেন। পিট মেমব্রেনে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই যে ছিদ্র আছে, এই ছিদ্রের মধ্য দিয়ে কতগুলো সূত্রক থাকে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সুতার মতো সূত্রক থাকে, এই সূত্রকগুলোকে বলা হয় প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা পাশাপাশি অবস্থিত দুটি কোষের মধ্যে সংযোগ রক্ষা করে। মধ্যপর্দায় পেকটিক অ্যাসিড, পেকটিন ও পোটোপেকটিন থাকে। এই মধ্যপর্দা পেকটিক অ্যাসিড, পেকটিন ও পোটোপেকটিন দ্বারা গঠিত। দুই, প্রাথমিক প্রাচীর। এই যে মধ্যপর্দা, মধ্যপর্দার উপরে প্রাথমিক প্রাচীর গঠিত হয়। মধ্যপর্দার উপরে একটি স্তর তৈরি হচ্ছে, মধ্যপর্দার উপরে প্রথম যে স্তর সৃষ্টি হয় তাকে প্রাথমিক প্রাচীর বলে। ইহা পাতলা, খণ্ডিত এবং এক স্তর বিশিষ্ট। এর পুরুত্ব 1 থেকে 3 মাইক্রন। এই যে মধ্যপর্দা, মধ্যপর্দার উপরে এই যে প্রথম যে স্তরটার সৃষ্টি হলো, এই প্রথম স্তরটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর দেখো পাতলা, খণ্ডিত এবং এক স্তর বিশিষ্ট। প্রাথমিক প্রাচীর সেলুলস,
হেমিসেলুলস, গ্লাইকোপ্রোটিন, পেকটিন, লিগনিন ইত্যাদি দ্বারা গঠিত। সেকেন্ডারি প্রাচীর, এটা প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের উপরে দেখো আরো স্তর গঠিত হচ্ছে। একটা স্তর গঠিত হলো, দুইটা স্তর গঠিত হলো, তিনটা স্তর গঠিত হচ্ছে। তিনটা স্তর গঠিত হলো। তাহলে প্রাথমিক প্রাচীরের উপরে যে স্তর সৃষ্টি হয় তাকে সেকেন্ডারি প্রাচীর বলে। ইহা 3 স্তর বিশিষ্ট, খণ্ডিত, 5 থেকে 10 মাইক্রন পুরু। এটা প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের উপরে যে স্তর গঠিত হয়েছে, তিনটা স্তর গঠিত হয়েছে, একে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। ইহা 3 স্তর বিশিষ্ট, 1, 2, 3 স্তর বিশিষ্ট, খণ্ডিত, খণ্ড খণ্ড এখানে তো অবস্থান করছে। সেকেন্ডারি প্রাচীর সেলুলস, হেমিসেলুলস, লিগনিন, সুবেরিন, কিউটিন, মোম, ট্যানিন, ক্যালসিয়াম অক্সালেট, সিলিকা, অজৈব লবণ দ্বারা গঠিত। এগুলোর নাম খেয়াল রাখতে হবে। তবে এর মধ্যে সেলুলস, হেমিসেলুলস, লিগনিন, সুবেরিন এগুলোর নাম ভালো মতো আগে থেকেই মনে রাখতে হবে। ভেসেল, টাকিট ও ফাইবারে সেকেন্ডারি প্রাচীর গঠিত হয়। সেকেন্ডারি প্রাচীর সব জায়গায় গঠিত হয় না, ভাজক টিস্যুতে গঠিত হয় না। এদের টাকিটে সেকেন্ডারি প্রাচীর গঠিত হয়, ভেসেলে সেকেন্ডারি প্রাচীর গঠিত হয় এবং ফাইবারে সেকেন্ডারি প্রাচীর গঠিত হয়। কোনো কোনো উদ্ভিদে সেকেন্ডারি প্রাচীরের উপরে আরো একটি প্রাচীর গঠিত হতে পারে, তাকে টারশিয়ারি প্রাচীর বলে। যেমন নগ্নবীজী উদ্ভিদের টাকিট কোষে টারশিয়ারি প্রাচীর গঠিত হয়। এটি মধ্যপর্দার ভিতরে এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের ভিতরে 3 স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীর, 1, 2, 3, 3 স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীরের উপরে আরো একটি স্তর গঠিত হয়েছে, একে বলা হয় টারশিয়ারি প্রাচীর। কোষ প্রাচীরের গঠন এখানেই শেষ হলো। এরপর তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের দ্বিতীয় আবরণীটির সূক্ষ্ম গঠন বর্ণনা করো। উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় আবরণীটি হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন বর্ণনা করা হলো। উদ্ভিদ কোষের প্রধান রাসায়নিক উপাদান হলো সেলুলোজ। 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজ দ্বারা সেলুলোজ গঠিত হয়। উদ্ভিদ কোষের প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান হলো সেলুলোজ। এই সেলুলোজ 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত হয়। 1000 থেকে 3000 অণু সেলুলোজ দ্বারা একটি সেলুলোজ চেইন গঠিত হয়। 100টি সেলুলোজ চেইন দ্বারা একটি মাইসেলি গঠিত হয়। প্রতিটি মাইসেলির ব্যাস 10 ন্যানোমিটার। 20টি মাইসেলি দ্বারা একটি মাইক্রোফাইবিল গঠিত হয়। মাইক্রোফাইবিলের ব্যাস 250 অ্যাংস্ট্রম। আবার 250টি মাইক্রোফাইবিল মিলে গঠন করে একটি ম্যাক্রোফাইবিল। ম্যাক্রোফাইবিলের ব্যাস 0.4 মাইক্রন। প্রতিটি মাইক্রোফাইবিলে 5 লক্ষ অণু সেলুলোজ থাকে। ইহা কোষ প্রাচীরের প্রধান গাঠনিক একক। ইহা জালের ন্যায় বুনন সৃষ্টি করে। ম্যাক্রোফাইবিলের ফাঁকে ফাঁকে মাইক্রোক্যাপিলারিস থাকে। অনেকগুলো মাইক্রোফাইবিল মিলিত হয়ে ফাইবার গঠন করে। অনেকগুলো ম্যাক্রোফাইবিল মিলিত হয়ে ফাইবার গঠন করে। ফাইবারগুলো কোষ প্রাচীরে
সুস্পষ্টভাবে দেখা যায়। পরীক্ষার খাতায় যা লিখতে হবে তা উল্লেখ করা হলো, ঠিক এইভাবে উল্লেখ করতে হবে, লিখতে হবে। এরপর কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠনটি চিত্রসহ ব্যাখ্যা করি যাতে বুঝতে পারো। কোষ প্রাচীর 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। এই যে বিটা ডি গ্লুকোজ, 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজ, এই বিটা ডি গ্লুকোজ দ্বারাই কোষ প্রাচীর গঠিত। তবে কোষ প্রাচীর সরাসরি গ্লুকোজ সরাসরি কোষ প্রাচীর গঠন করে না। এই বিটা ডি গ্লুকোজ দ্বারাই কোষ প্রাচীর গঠিত, তবে এই গ্লুকোজ সরাসরি কোষ প্রাচীর গঠন করে না। বিটা ডি গ্লুকোজ, এই গ্লুকোজগুলো যুক্ত হয়ে সেলুলোজ গঠন করে। গ্লুকোজ সরাসরি কোষ প্রাচীর গঠন করে না, গ্লুকোজগুলো যুক্ত হয়ে সেলুলোজ গঠন করে। এই যে সেলুলোজ গঠন করছে, একের পর এক সেলুলোজ গঠন করছে, বারবার দেখানো হচ্ছে। সেলুলোজ অণুগুলো যুক্ত হয়ে সেলুলোজ অণু গঠন হয়ে গেল। সেলুলোজ অণুগুলো যুক্ত হয়ে সেলুলোজ চেইন গঠন করে। সাধারণত 1000 থেকে 3000 অণু সেলুলোজ দ্বারা সেলুলোজ চেইন গঠিত হয়। এই যে সেলুলোজ অণু 1000 থেকে 3000 অণু সেলুলোজ দ্বারা চেইন গঠিত হবে, এভাবে চেইন গঠিত হয়। সেলুলোজ চেইন দ্বারা মাইসেলি গঠিত হয়। এই সেলুলোজ চেইন দ্বারা মাইসেলি গঠিত হয়। সাধারণত 100টি সেলুলোজ চেইন দ্বারা একটি মাইসেলি গঠিত হয়। মাইসেলির ব্যাস 10 ন্যানোমিটার। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হলো মাইসেলি। মাইসেলি হলো কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। মাইসেলি দ্বারা মাইক্রোফাইবিল গঠিত হয়। 20টি মাইসেলি দ্বারা মাইক্রোফাইবিল গঠিত হয়। মাইক্রোফাইবিলের ব্যাস 250 অ্যাংস্ট্রম। মাইক্রোফাইবিল দ্বারা ম্যাক্রোফাইবিল গঠিত হয়। 250টি মাইক্রোফাইবিল দ্বারা একটি ম্যাক্রোফাইবিল গঠিত হয়। ম্যাক্রোফাইবিলের ব্যাস 0.4 মাইক্রন মিলিমাইক্রন বা মাইক্রোমিটার। ম্যাক্রোফাইবিল দ্বারা ফাইবার গঠিত হয়। অনেকগুলো ম্যাক্রোফাইবিল দ্বারা ফাইবার গঠিত হয়। অনেকগুলো ফাইবার দ্বারা কোষ প্লেট গঠিত হয়। কয়েকটি কোষ প্লেট দ্বারা কোষ প্রাচীর গঠিত হয়। তাহলে গ্লুকোজ দ্বারা সেলুলোজ গঠিত হয়, সেলুলোজ দ্বারা সেলুলোজ চেইন গঠিত হয়, সেলুলোজ চেইন দ্বারা মাইসেলি গঠিত হয়, মাইসেলি দ্বারা মাইক্রোফাইবিল গঠিত হয়, মাইক্রোফাইবিল দ্বারা ম্যাক্রোফাইবিল গঠিত হয়, ম্যাক্রোফাইবিল দ্বারা ফাইবার গঠিত হয়, ফাইবার দ্বারা কোষ প্লেট গঠিত হয়, কোষ প্লেট দ্বারা কোষ প্রাচীর গঠিত। এটাই হলো কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। 4 নাম্বার উচ্চতর দক্ষতা বা হায়ার থিঙ্কিং অ্যাবিলিটি, সর্বশেষ আলোচনা। উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় আবরণীর মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটি আলোচনা। এই কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির মধ্যে যে ভিন্নতা, বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা, এটি বইয়ে থাকে না। এটি প্রকৃত উচ্চতর দক্ষতা, এটি বই পড়ে তৈরি করতে হয়। আমরা আলোচনা করছি। উদ্দীপকে উল্লেখিত প্রথম আবরণীটি হলো কোষ ঝিল্লি এবং দ্বিতীয় আবরণীটি হলো কোষ প্রাচীর।
কোষ ঝিল্লি ও কোষ প্রাচীরের মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করা হলো। এক, কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে, ইহা উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। কোষ ঝিল্লি উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে থাকে, তাই একে বায়োমেমব্রেন বলা হয়। এক নম্বরে ব্যাখ্যাটা হলো, কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে। উদ্ভিদ কোষ ছাড়া প্রাণী কোষে কখনোই কোষ প্রাচীর থাকে না। তাই কোষ প্রাচীর হলো উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, যা অন্য কোথাও দেখা যায় না। কোষ ঝিল্লি উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও থাকে, উভয় কোষেই থাকে, সকল জীবেই থাকে, তাই একে বলা হয় বায়োমেমব্রেন। সকল জীবে কোষ ঝিল্লি থাকে, তাই একে বলা হয় বায়োমেমব্রেন। দুই, কোষ প্রাচীর মৃত, এতে কোনো বিপাক ক্রিয়া ঘটে না। কোষ ঝিল্লি জীবিত, এতে বিভিন্ন ধরনের বিপাক ক্রিয়া ঘটে। কোষ ঝিল্লি মৃত, কোষ প্রাচীর মৃত, মরা হওয়ার কারণে এতে কোনো ধরনের বিপাক ক্রিয়া, কোনো ধরনের কার্যক্রম ঘটে না। যেহেতু মৃত, তাই কোনো ধরনের কার্যক্রম ঘটে না, কোনো ধরনের শারীরবৃত্তীয় কাজও দেখা যায় না। কিন্তু কোষ ঝিল্লি জীবিত, জীবিত কোষে তো অবশ্যই বিভিন্ন ধরনের বিপাক ক্রিয়া ঘটবে, তাই কোষ ঝিল্লিতে বিভিন্ন ধরনের বিপাক ক্রিয়া ঘটে। তিন, কোষ প্রাচীর ভেদ্য, এর ভিতর দিয়ে দ্রব্য এবং দাবক উভয় চলাচল করতে পারে। কোষ ঝিল্লি অর্ধভেদ্য, এর ভিতর দিয়ে দাবক চলাচল করতে পারে, কিন্তু দ্রব্য চলাচল করতে পারে না। তাহলে 3 নাম্বার হলো কোষ প্রাচীর ভেদ্য। কোষ প্রাচীর ভেদ্য কেন? যার ভিতর দিয়ে দ্রব্য এবং দাবক উভয় চলাচল করতে পারে, তাকে বলা হয় ভেদ্য। তাহলে বোঝা যায় কোষ প্রাচীরের ভিতর দিয়ে দ্রব্য এবং দাবক উভয় চলাচল করতে পারে। কোষ ঝিল্লি অর্ধভেদ্য। অর্ধভেদ্য অর্থ হলো যার ভিতর দিয়ে দাবক চলাচল করতে পারে, কিন্তু দ্রব্য চলাচল করতে পারে না, তাকে বলা হয় অর্ধভেদ্য। এই কারণে কোষ ঝিল্লির মধ্য দিয়ে শুধু দাবক বা পানি চলাচল করতে পারে, কিন্তু দ্রব্য চলাচল করতে পারে না। 4 নাম্বার হলো কোষ প্রাচীর শক্ত, পুরু এবং অনমনীয়। কোষ ঝিল্লি জীবিত, নরম, পাতলা এবং নমনীয়। কোষ প্রাচীর সর্বদাই শক্ত হয়, পুরু হয়। পুরু হওয়ার কারণে শক্ত হয়, শক্ত হলে নমনীয় হয় না, অনমনীয় হয়। আর কোষ ঝিল্লি জীবিত, জীবিত হলে অবশ্যই নরম, পাতলা এবং নমনীয় হতে হয়। মৃত না হয়ে জীবিত হলে তো এই বৈশিষ্ট্য থাকতে হবে। 5, কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা ও যান্ত্রিক শক্তি প্রদান করে। কোষ ঝিল্লি কোষের শ্বসন ক্ষমতা বৃদ্ধি করে, কোষকে যুক্ত রাখে। তাহলে কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে এবং কোষকে যান্ত্রিক শক্তি প্রদান করে। আর কোষ ঝিল্লি কোষের শ্বসন তল বৃদ্ধি করে, শ্বসন ক্ষমতা বৃদ্ধি করে, পাশাপাশি অবস্থিত দুটি কোষকে যুক্ত রাখে। এটা সিমেন্ট জাতীয় পর্দা, তাই পাশাপাশি অবস্থিত দুটি কোষকে যুক্ত রাখে। 6, কোষ প্রাচীর সেলুলোজ, পেকটিন, লিগনিন ইত্যাদি দ্বারা গঠিত। কোষ ঝিল্লি প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত। তাহলে কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান হলো সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন, আরো অনেক রাসায়নিক উপাদান আছে, এগুলা দ্বারা গঠিত। কোষ ঝিল্লি দুইটি উপাদান দ্বারা গঠিত, প্রোটিন এবং লিপোপ্রোটিন দ্বারা গঠিত। একে লিপোপ্রোটিন বলে। প্রোটিন আর লিপিড দ্বারা গঠিত, তাই একে বলা হয় লিপোপ্রোটিন। 7, কোষ প্রাচীর কোষ ঝিল্লিকে আবৃত করে রাখে। কোষ ঝিল্লি প্রোটোপ্লাজমকে আবৃত করে রাখে।
কোষপ্রাচীর সবচেয়ে বাইরে থাকে, কোষঝিল্লির বাইরে থাকে, তাই কোষপ্রাচীর কোষঝিল্লিকে আবৃত করে রাখে। আর কোষঝিল্লি প্রোটোপ্লাজমের বাইরে থাকে, তাই কোষঝিল্লি প্রোটোপ্লাজমকে আবৃত করে রাখে। ৮, কোষিকাণ্ডের কোষপ্রাচীর সবুজ হয় এবং সালোক সংশ্লেষণ ঘটে। কোষঝিল্লি বর্ণহীন এবং সালোক সংশ্লেষণ ঘটে না। তাহলে উদ্ভিদের যে কোষিকাণ্ড আছে, সেই কোষিকাণ্ডের কোষপ্রাচীর সবুজ, জীবিত সবুজ, এবং এতে সালোক সংশ্লেষণ ঘটে, খাদ্য তৈরি হয়। আর কোষঝিল্লি তো বর্ণহীন, কোষপ্রাচীরের ভিতরে থাকে, এতে কখনো সালোক সংশ্লেষণ ঘটে না, তবে শ্বসন ঘটে। ৯, কোষিকাণ্ডের সবুজ কোষপ্রাচীরে পত্ররন্ধ্র থাকে এবং প্রচ্ছেদন ঘটে। কোষঝিল্লিতে পত্ররন্ধ্র থাকে না এবং প্রচ্ছেদন ঘটে না। কোষিকাণ্ডের কোষপ্রাচীর তো সবুজ হয়, সবুজ বর্ণ থাকায় সেখানে পত্ররন্ধ্র থাকে, সবুজ অংশেই পত্ররন্ধ্র থাকে। পত্ররন্ধ্র থাকার কারণে পানি পত্ররন্ধ্রের মধ্য দিয়ে বাষ্প আকারে বেরিয়ে যায়, তাই কোষপ্রাচীর প্রচ্ছেদনে অংশগ্রহণ করে। কিন্তু কোষঝিল্লি তো বর্ণহীন, সেখানে পত্ররন্ধ্র থাকে না, পত্ররন্ধ্র না থাকায় তার ভিতর দিয়ে প্রচ্ছেদন ঘটে না। ১০, কোষপ্রাচীর উদ্ভিদকে রোগ প্রতিরোধ করে। কোষঝিল্লি প্রয়োজনীয় পদার্থের আদান প্রদান ঘটায়। কোষপ্রাচীর উদ্ভিদ কোষের বাইরে অবস্থান করে, উদ্ভিদ দেহের বাইরে অবস্থান করে, উদ্ভিদকে আবৃত করে রাখে। কোষপ্রাচীর মৃত, শক্ত এবং পুরু হয়, তাই বাইরে থেকে জীবাণু এসে কোষপ্রাচীরে অবস্থান করে, কিন্তু কোষপ্রাচীর ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারে না। এইভাবে কোষপ্রাচীর উদ্ভিদকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করেছে, তাই উদ্ভিদ রোগ প্রতিরোধী হয়। কোষঝিল্লি কোষপ্রাচীরের ভিতরে থাকে। এই কোষঝিল্লি প্রয়োজনীয় পদার্থ কোষের বাইরে এবং ভিতরে আদান প্রদানে সাহায্য করে বা আদান প্রদান ঘটায়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।